আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকে দারুণ আছো এবং শুনতে চলে এসেছো তোমাদের অতি প্রিয় চ্যানেল ভৌতিক কথা। আশা করছি প্রত্যেক দিনের মতন আজকের এই এপিসোডটাও তোমাদের দারুণ লাগতে চলেছে। তাই আর একদম দেরি করব না, তোমরা চুপটি করে বসে পড়ো, কানে হেডফোনটা লাগিয়ে নাও। আমরা পাড়ি দেব ভূতের রাজ্যে, আর এই রাজ্যে পাড়ি দিতে গেলে অবশ্যই কানে হেডফোনটা লাগিয়ে নিতে হবে আর চুপটি করে বসে পড়তে হবে। আর আজকে তোমরা শুনবে দুটো ঘটনা, তবে এই দুটো ঘটনা কী নিয়ে আমি এক ফোঁটাও হিন্টস দেব না, তোমাদের পুরোটাই শুনতে হবে। তো চলো আর কথা বাড়াচ্ছি না, এবার আমরা শুরু করে দিচ্ছি আজকের জমজমাট একটি এপিসোড। হ্যালো অমিতদা, আমার নাম সুজয় নীল সাহা। আমি কলকাতার নিউ টাউন থেকে তোমাকে আজকে একটা ঘটনা শেয়ার করছি। ঘটনাটা আমি আমার ঠাকুমার মুখে শুনেছিলাম। এই ঘটনাটি বর্তমান বাংলাদেশের ঘটনা। ঘটনাটি যখনকার তখন বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে এক এবং অভিন্ন ছিল, তবে সালটা কিন্তু আমার ঠিক মনে নেই। আসলে ঠাকুরমা আমাকে সালটা ঠিক মেনশনও করেনি হয়তো। ঘটনার শুরুটা যেরকম, ঘটনার শেষটা কিন্তু একেবারেই অন্যরকম ছিল। আমার ঠাকুমা আমাকে যেভাবে বলেছিল আমি সেভাবেই ঘটনাটা বলছি। ঘটনাটা যখনকার তখন আমার বয়স 14 কি 15 বছর। আমাদের বংশ ছিলেন জমিদারের খাস নায়েবের বংশ। যদিও সেই সময় জমিদারি প্রথা ছিল না, তবুও জমিদারের নায়েব বলে কথা, অহংকার তো থাকবে না। না না, অহংকার নয়, সেগুলো গর্ব যে আমরা একসময় জমিদারের নায়েব ছিলাম। জমিদার আমাদের প্রচুর প্রচুর জমি, এছাড়া বিশাল বড় একটা বাড়ি দিয়েছিল। অন্যান্য আরও অনেক কিছু আছে যেগুলো আমাদের বাপ ঠাকুরদার আমল থেকেই তারা কষ্টের উপার্জনে বানিয়েছিল। আমাদের বাড়িটা ছিল 3 তলা, আর 3 তলা ঘর মিলিয়ে মোট ঘরের সংখ্যা ছিল প্রায় 27টা। আমার বাবা, ঠাকুরদা, ঠাকুমা, কাকা, পিসি, জ্যাঠা সব মিলিয়ে মোটামুটি 35 জন মতো সদস্য ছিলাম। আমি আর আমার ভাই ছিলাম যমজ। ভাইয়ের থেকে আমি মোটামুটি 5 মিনিটের বড় ছিলাম। তো একদিন আমি আর আমার ভাই আমাদের বাড়ির পেছনে বাগানে খেলা করছিলাম। আচ্ছা, পেছনের বাগানটার একটু বর্ণনা দিয়ে দিই। 6 কাঠা জমির উপর আমাদের বাগান। আম, জাম, পান, সুপারি, কলা, বেল, আতাসহ বিভিন্ন রকম ফুল গাছ, যেমন গাঁদা, চামেলি, চাপা, শিউলি, এছাড়া কামিনী ফুল গাছও ছিল। তার পাশে ছিল একটা বিশাল বড় পুকুর, যে পুকুর ভর্তি মাছ। আমাদের কোনোদিনও বাইরে থেকে মাছ কিনে খেতে হয়নি। একদিন আমার ভাই খেলতে খেলতে ওই পুকুরের মধ্যে হঠাৎ করেই পড়ে যায়। আমি প্রচণ্ড জোরে চিৎকার করতে করতে ঘরে গিয়ে সবাইকে ডাকি। আমার ভাই সাঁতার জানতো না, আমিও জানি না সাঁতার, তাই জলে না নেমে বাড়ি গিয়ে সবাইকে ডেকে আনি। সবাইকে ডেকে আনতে গিয়ে দেখি আমার ভাই হঠাৎ করে কোথায় যেন হারিয়ে গেছে। বাবা, কাকা, জেঠু, দাদারা সবাই জলে নেমে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায় না। এভাবে 1 দিন 2 দিন 3 দিন পেরিয়ে যায়, কিন্তু ভাইকে আর খুঁজে কেউই পায় না। কিন্তু আমাদের পুকুরটা অতটা গভীর ছিল না, বড় ছিল কিন্তু গভীর ছিল না। এই কথাটা আমি নিশ্চিতভাবে বলতে পারছি, তার কারণ এই পুকুরটা কিন্তু আমাদের নিজেদেরই তৈরি করা পুকুর। ভাইয়ের মৃত্যুর পর আমি শোকে ভেঙে পড়ি। যেহেতু আমরা যমজ ছিলাম, সেই জন্য এই মৃত্যুটা বা নিখোঁজ হয়ে যাওয়াটা কেউই মেনে নিতে পারেনি। বিশেষত আমি ঘর থেকে বের হতাম না। ওর মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করতাম। আমি খালি ভাবতাম যে যদি আমি সেদিন ওকে বাঁচাতে জলে নামতাম, তাহলে হয়তো ও এইভাবে হারিয়ে যেত না। আমি নিজেকে নিজে একেবারে ঘর বন্ধ করে দিই। এরপর একদিন দুপুরবেলা আমার ছোট খুড়িমা সেই পুকুরে সাঁতরাতে নেমেছিল, আর উঠে আসেনি। আবারও জলে নেমে খোঁজ করা হয়, কিন্তু তাকে খুঁজে পাওয়া যায় না। পরপর 2টো মানুষের
এরকমভাবে হারিয়ে যাওয়া বা মৃত্যু হওয়া আমরা কেউ মেনে নিতে পারিনি। ছোট খুড়িমা ছিল আমাদের বাড়ির সকলের নয়নের মণি। তার একটা 2 বছরের ছেলে আছে এবং 3-3টে মেয়ে আছে। তাদের প্রত্যেককে অনাথ করে দিয়ে কোথাও যেন খুড়িমা চলে গেল। বাড়ির সবাই এরপর ঠিক করলো যে পুকুরের জল শুকিয়ে ফেলা হবে, তাহলে যদি আমাদের বাড়ির প্রিয় মানুষদের দিকে কিছু অংশ পাওয়া যায় তাহলে একটু শান্তি হবে। কিন্তু এরকম কোনো বন্দোবস্ত আমরা পেলাম না যাতে করে পুকুরের জল কোনোভাবে শুকিয়ে ফেলব। আর একদিন বড় খুড়িমার যে ছোট্ট মেয়েটা, সে আমার চেয়ে অবশ্য বয়সে 2 বছরের বড়, সেও খেলতে গিয়ে জলের মধ্যে পড়ে যায়। সেও আর উঠে আসে না। পরিবারে পরপর 3-3টে মৃত্যু মেনে নিতে পারছিলাম না আমরা কেউ। বাড়ির সবাই শোকে পাথর হয়ে যায়। আমার অবস্থা তো প্রথম থেকেই শোচনীয় ছিল। তারপর আরও 2 জনের মৃত্যুতে আরও বেশি আমাদের হাসি খুশি বাড়িটা শোকে নিমজ্জিত হয়ে যায়। কিন্তু এসব কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, এর উপর কেউ জানার চেষ্টাই করেনি। আমরা সবাই একে অপরকে বলি যে আমরা কেউই ওই পুকুর বা তার আশেপাশে যাব না, এমনকি ওই পুকুর থেকে মাছ ধরাটা আমাদের বাড়ির সবাই বন্ধ করে দেয়। আশ্চর্যের ব্যাপার হলো, ওই পুকুরের কিন্তু আমাদের পাড়ার অনেক মানুষই এসে স্নান করত, এমনকি মাছ ধরে নিয়ে যেত, সাঁতার পর্যন্ত কাটত, কিন্তু কোনোদিনও তাদের কারোর সাথে কিচ্ছু হয়নি। এরই মধ্যে আমার ছোট খুড়িমার বাপের বাড়ি থেকে ভাই এবং ভাইয়ের স্ত্রী তার ছোট্ট 5 বছরের ছেলেকে নিয়ে আমাদের বাড়িতে আসে। ওরা ভেবেছিল যে সবচেয়ে ছোট সন্তান, তাকে তারা নিজের সাথে নিয়ে যাবে, কিন্তু আমাদের বাড়ির কেউই রাজি হয়নি তাদের বাড়ির ছেলেকে দিতে। তারা যথারীতি আসার পরেও তাদেরকে আমরা নিষেধ করি যেন তারা সেই পুকুর পাড়ে না যায় এবং তাদের ছোট ছেলেকেও যেন না নিয়ে যেতে দেয়। তাদের ছোট ছেলের নাম ছিল সম্ভবত দয়ারাম। দয়ারাম ছিল ভীষণ ডানপিটে এবং জেদি স্বভাবের। সে আমার থেকে 1 বছরের ছোট হলেও তাকে দেখে আমার থেকে বেশ বড়ই মনে হতো। একদিন আমি আর ও ছাদে খেলছি। খেলতে খেলতে ও আমাকে বলে, লতাদি, ওই পুকুরে আমার পিসিমা মারা গেছে বলো। পিসিমা বলতে আমার ছোট খুড়িমার কথা বলা হয়েছে। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। দয়ারাম তখন আমাকে বলল, আমার মা বাবা বলছিল যে ওদের দেহও পাওয়া যায়নি। আমি তো খুব ভালো সাঁতরাতে পারি, আমি ডুব সাঁতার কেটে ওদেরকে নিয়ে আসব, তুমি তাড়াতাড়ি নিচে চলো। এই বলে আমার হাত ধরে সে হিড়হিড় করে টানতে টানতে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। আমি ওকে অনেক বাধা দেওয়া সত্ত্বেও আমার কথা কিন্তু শুনল না। আমি বরাবরই একটু শান্ত স্বভাবের, ওর মুখের উপর সেরকম কিছু বলার সাহস পাইনি। নিচে গিয়ে ও সোজা আমার হাত ধরে পুকুর পাড়ে নিয়ে যায়। আমি ওকে বলি, ভাইরে, আমি তো সাঁতরাতে পারি না, আমি পুকুরে নামবো না ভাই, আর তুমিও নেমো না, বাড়ির বড়দের কথা অমান্য করতে নেই ভাই। কিন্তু সে আমার কোনো কথাই শোনে না। সে বলে, ওদেরকে তুলে আনবো, তুমি দেখো আমার কিচ্ছুটি হবে না। যে পুকুর তোমার ভাইকে খেলো, তোমার খুড়িমাকে খেলো, তোমার দিদিকে খেলো, তাকে তুমি ভয় পাও? এই পুকুরেরই তো শাস্তি পাওয়া উচিত। জলে আগুন লাগাতে পারলে আমি এখনই ওকে আগুন লাগিয়ে ছাড়কার করে দিতাম পুড়িয়ে। অবাক হয়ে ওর দিকে তাকালাম। এত ছোট একটা বাচ্চার মুখে এসব কথা শুনে আমি অবাক হয়ে যাই। এখনও ওর মুখটা আমার চোখে ভাসে। 5 বছরের শিশুর মুখে একটা জেদি প্রাপ্তবয়স্ক পুরুষের ছাপ সুস্পষ্টভাবে দেখতে পাই। আমি মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে থাকি আর ও জলে ঝাঁপ দেয়। সেই মুহূর্তে আমাদের বাইরের দরজার দারোয়ান দৌড়াতে দৌড়াতে এগিয়ে আসে আর আমাকে ওপরে সোজা ঘরে নিয়ে গিয়ে সমস্ত কথা জানায়। বাড়ির সবাই হো হো করে এগিয়ে আসে। কোনো কিছু বলার সুযোগ না দিয়েই দয়ারামের বাবা জলে ঝাঁপ দেয়। এমন সময় আমরা দেখতে পাই দয়ারাম তার পাশ থেকে উঠে আসছে। দয়ারামকে দেখে তার মা চিৎকার করে বলে, তুই তাড়াতাড়ি উঠে আয়, আর তোর কপালে আজকে দুর্ভোগ আছে। এরপর তার বাবাকেও ডেকে ওপরে উঠিয়ে আনা হয়। সেই দিন প্রচণ্ড মার খেয়েছিল তার মা বাবার কাছে, কিন্তু আমার বাড়ির সবাই এতে অবাক হয়ে যায় যে দয়ারাম ভালো সাঁতার জানত, তাইও বেঁচে গেল বুঝলাম। কিন্তু খুড়িমা আর দিদিমাও তো ভালো সাঁতার জানত, তবে ওরা কি করে মরে গেল আর তাদের লাশই বা কোথায় গেল?
বাড়ির সবার টনক নড়ল। জেঠু আর বাবারা মিলে ঠিক করলো বাড়িতে ওঝা ডাকবে। ওঝা আসে, কিন্তু কেউই বাড়ির ভেতরে ঢুকে কিছুই বুঝতে পারে না। ফিরে যায় তারা। একে একে গ্রামের প্রায় প্রত্যেকটা ওঝা আসে এবং তারা বাড়ির ভেতরে ঢুকে মাটির গন্ধ শুকে দেখে, কিন্তু কিছু না বুঝে তারা ফিরে যায় বাড়িতে। আমরা কেউই আর পুকুর পাড়ে যাই না। ইদানিং মনে হতে থাকে যেন বাড়িটার মধ্যে খুব ভার ভার কিছু একটা হয়ে রয়েছে। আরও কিছুদিন এভাবেই কেটে যায়। এরই মধ্যে দুর্গাপুজোর প্রাককাল এসে পড়ে। আমাদের গ্রামে ওই সময় অনেক সন্ন্যাসীরা আসতো, কিন্তু কেউই আমাদের বাড়িতে আসতো না। এর কারণ আমাদের অজানা ছিল। একদিন হঠাৎ রাস্তা দিয়ে আমার বাবা বাজারে যাচ্ছিল। এমন সময় একটা সন্ন্যাসীর সাথে দেখা হলো। আমার বাবাকে দেখে সে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, কিন্তু বাবা ওনাকে ডেকে নিজের কাছে নিল। সে কাছে যেতেই বাবা ওনাকে বললেন, একবার আমার বাড়িতে চলুন, আমাদের খুব বিপদ। সন্ন্যাসী তখন আমার বাবার দিকে তাকালেন আর বললেন, তোর বাড়ি যেতে পারি, কিন্তু বাড়ির চৌকাঠের ওপারে যেতে পারবো না। তোর গা থেকে প্রেতের গন্ধ পাচ্ছি। কোনোভাবে তোর বাড়িতে ভয়ঙ্কর কালো জাদু করে এক প্রেতকে চালনা করা হয়েছে। সে তোদের পুকুরের নিচে বাস করছে। তোদের জাতি গোষ্ঠী যারা আছে সবাই যদি একা একা পুকুরে নামে, তারা সব কটা মরবে। আমার বাবা এ কথা শুনে অবাক হয়ে যায়। একে একে সমস্ত জট খুলতে শুরু করে। সে তারপরে বলে, আপনি তাড়াতাড়ি চলুন, আপনি কোনোভাবে আমাদের বাঁচান। আমার বাবার সাথে আমি যাই আমাদের বাড়ি। আমার আবছা আবছা মনে আছে যে গেরুয়া বসন পরে একজন লোক এলেন আমাদের বাড়িতে। ওনার চেহারাটা খানিকটা স্বামী বিবেকানন্দের মতো, কিন্তু মুখে এবং চোখে ভারী তীব্র রাগ। বাকি ঘটনাটা আমি আমার বড় জেঠুর মেয়ের বর্ণনা থেকে বলছি, কারণ ওই সময় আমি এতটাই ছোট ছিলাম যে আমার অত কিছু অবজার্ভ করার মতন ক্ষমতা ছিল না। ছোট করে রানা সেই সন্ন্যাসী বাবা আমাদের বাড়ির সামনে চৌকাঠের বাইরে দাঁড়িয়েছিল। সে কোনোভাবেই ঘরে ঢুকছিল না। একটা সময় পরে আমার খুড়োকে সে বলে, আমার জন্য একটা মই নিয়ে এসো, ওই মইয়ে করেই আমি বাড়ির ভেতরে প্রবেশ করব। আমাদের বাড়ির যে সীমানা ছিল সেই সীমানা বরাবর ছিল মোটা পাঁচিল। আমার বাবা সেই সন্ন্যাসী বাবাকে একটা মই এনে দেয় এবং সেই সন্ন্যাসী বাবা সেই মইটার ওপর তরতর করে চড়ে বসে। আমাদের সবার প্রচণ্ড ভয় করছিল যে বুড়ো মানুষ যদি উঠে পড়ে যান তবে একটা ভালো মন্দ কিছু হয়ে যেতে পারে। কিন্তু সেই মানুষটি পাঁচিরটার উপরে উঠে দাঁড়ালো এবং সাথে সাথে উল্টো দিকে আর একটি মই নিয়ে আসা হলো। সন্ন্যাসী বাবা মই করে নিচে নেমে বাড়ির ভেতরে প্রবেশ করলেন। ওনাকে আমার খুড়ো জিজ্ঞাসা করতেই যাচ্ছিল যে আপনি কেন এইভাবে মই দিয়ে ভেতরে ঢুকলেন। তখনই তিনি রাগান্বিত কণ্ঠে বললেন, আমাকে আমার কাজ করতে দে, তারপর তোদের সব প্রশ্নের উত্তর আমি তোদেরকে দিয়ে যাব। তোদের বাড়িতে নিরামিষ ভাত খেয়ে আমি তবেই বাড়ি যাব। তবে হ্যাঁ, টাকা পয়সা আমাকে দেওয়ার চেষ্টা করবি না। আমি কিন্তু আবার সেসব পছন্দ করি না। আমার কাজ শেষ হওয়ার পরেই তোর ছেলে, তোর বাড়ির বউ আর মেয়ে সবাইকে পাবি। তবে হ্যাঁ, ওরা কিন্তু বেঁচে নেই, ওরা তিনজনই মারা গেছে। এই বলে তিনি আবার নিজের কাজ করতে আরম্ভ করলেন। একটা কাস্তে তার ঝোলার মধ্যে থেকে বার করে মাটিতে কোপাতে লাগলেন। কাস্তে দিয়ে তিনি মাটি কোপাচ্ছেন। এই দেখে সবাই অবাক হয়ে গেলেও তার ওই রাগান্বিত কণ্ঠ শোনার পরে কেউই কিছু বলার সাহস পায়নি। তিনি কাছে গিয়ে কোপাতে কোপাতে একটা সময় পরে একটা ছোট্ট কাপড় বের করলেন। সে কাপড়ের ভেতর থেকে বেরিয়ে এলো কয়েকটা পাখির শুকনো মাংসের টুকরো, মহিলাদের চুলের কয়েক গোছা যেটা কাটা ছিল, কয়েকটা নখ যেটা দেখে মানুষের মনে হচ্ছিল না, মনে হচ্ছিল কোনো কুকুর বা বিড়াল জাতীয় প্রাণীর, আর ছিল কয়েক ফোঁটা শুকনো রক্তের দাগ। এটা তিনি হাতে নিলেন এবং বললেন, এবারে তোরা যত তাড়াতাড়ি সম্ভব এই পুকুরের জল শুকিয়ে ফেল। এটা কিছুক্ষণের মধ্যেই করতে হবে, বেশি সময় দেওয়া যাবে না। বেশি সময় দিলে তোদের সবার বিপদ হবে, কারণ আমি যে কাজটা শুরু করে ফেলেছি এরপরে আর বেশি সময় দিলে কিছু করা যাবে না। বাবা তাড়াতাড়ি করে গিয়ে পাড়ার থেকে অনেক লোকদের ডেকে আনলেন। তারা কীরকমভাবে যেন পুকুরের জলটাকে নিকাশি নালার মাধ্যমে বার করে দিলেন। এর ফলে
এলাকার অনেক অংশটাই জলে জলাকার হয়ে গিয়েছিল। কাজটা করতে প্রায় ঘন্টা 2 মতো সময় লেগেছিল। সেই পুরো সময়টা সাধু বাবা সেই পুকুরের চারপাশে মালা যোগ দিলেন এবং পায়চারি করছিলেন। পুকুর সম্পূর্ণভাবে শুকিয়ে যাওয়ার পরে সাধু বাবা সেই লোকগুলোকে বললেন, পুকুরের একদম মাঝখানে খোঁড়াখুঁড়ি শুরু কর। সেই কথা মতো সেটা করতেই একটা পুটুলি খুঁজে পেল, কিন্তু সেটা আকারে অনেকটাই বড় আর ভারী। দুজন মিলে সেটাকে কোনো রকমে টানতে টানতে সাধু বাবার কাছে নিয়ে আসলো। এরপর উনি সেটা খুলে দেখলেন একটা ছোট্ট বাচ্চার মাথা, একটা কুকুরের মাথা আর শিয়ালের বড় বড় মুখ, আর পায়ের কিছু অংশটা সেখানে রয়েছে। তার মধ্যে এখনও শুকনো রক্ত লেগে আছে। আশ্চর্যের বিষয় হলো ওইখানে পুকুরের মাঝ বরাবর মাটির তলায় এগুলো আসলো কি করে। এই কথাটা অন্য কাউকে বললে বা অন্য কারোর মুখ থেকে শুনলে আমরা বিশ্বাস করতাম না, কিন্তু এগুলো আমাদের নিজেদের চোখের সামনে দেখা, চোখের সামনে ঘটা। এরপর সেগুলোকে একপাশে রাখা হলো। ততক্ষণে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। সাধু বাবা তার বড় যজ্ঞের হোমকুণ্ড তৈরি করলেন এবং বাবা কাকাদের বললেন বিভিন্ন রকম সামগ্রী যেন তারা সামনের বাজার থেকে কিনে আনে। তার মধ্যে ছিল তেল, ঘি, সন্দেশ, কাঁচা মাছ, ফুল আর বেলকাঠ। সমস্ত জিনিসপত্র নিয়ে আসার পর তখন প্রায় সন্ধে হয়ে গিয়েছে। আমাদের সবাইকে বলল হোমকুণ্ডের চারিদিকে ঘিরে বসতে, আমরা যেন কোনোভাবে সেই হোমকুণ্ডের বাইরে না যাই। আর আশেপাশে সমস্ত বাড়ির মানুষদের বলা হলো তারা যেন কেউ ঘরের বাইরে বার না হয়, আর ওই বাড়ির আশেপাশে যেন তারা কেউই না আসে। বাড়ির যে সমস্ত ছোট ছোট বাচ্চারা ছিল প্রত্যেকেই তাদের মায়েদের সাথে শক্ত করে বসে হাত এবং পা বেঁধে রাখল। তারা যতই কাঁদুক, যতই ছটফট করুক, তাদেরকে যেন গণ্ডির বাইরে বের না করা হয়। এরপর তিনি শুরু করলেন যজ্ঞ। যজ্ঞের আগুন তখন এত লেলিহান শিখা দখল করেছিল যে আমাদের চোখ ঝলসে দেওয়ার জোগাড় ছিল। সেই যজ্ঞের আগুনের মধ্যে আমরা বিভিন্ন রকম অবয়ব দেখতে পাচ্ছিলাম। এইভাবে কতক্ষণ কেটেছে জানি না। হঠাৎ করেই যজ্ঞের আগুন আস্তে আস্তে কমতে শুরু করে, একদম সাধারণ আগুনে পরিণত হলো। এরপর সেই সন্ন্যাসী বাবা বললেন, এতক্ষণ তোমরা যা দেখলে তার নিমিত্ত মাত্র। এখনো সারা রাত যজ্ঞ হবে, আর সারা রাতের মধ্যে আমিও যদি তোমাদেরকে ডেকেও ফেলি, তোমরা কিন্তু কেউই গণ্ডির বাইরে বার হবে না। এরপর সারাটা রাত চারিদিকে শিয়াল ডাকছিল এবং মেঘেরা গর্জন করে উঠছিল। ঝমঝমিয়ে বৃষ্টি আসবে বলে আমরা সবাই ভয় পেতে থাকি যে যদি কোনোভাবে বৃষ্টি এসে যজ্ঞের আগুন নিভিয়ে ফেলে, তবে আমরা হয়তো আর কেউই বাঁচতে পারবো না। বৃষ্টি আসে না, শুধু মেঘ গর্জন করতে থাকে, যেন মনে হয় কোনো অদৃশ্য শক্তি আমাদের ভয় দেখাচ্ছে। একটা সময় পর সমস্ত বাচ্চারা ঘুমিয়ে পড়ে। দেখেছিল শুধুমাত্র বাড়ির বড়রা। হঠাৎ করেই আমাকে কেউ যেন বলে ওঠে, কমলিকা, এই কমলিকা। এই যে আমাদের সেই মালিনীর গলা। আমি সাড়া দিতে গিয়েও সন্ন্যাসী বাবাকে বললাম, সন্ন্যাসী বাবা, আমার সই মনে হয় আমাকে ডাকছে। সন্ন্যাসী বাবা কোনো উত্তর দেয় না, শুধুমাত্র আমাকে চোখের ইশারায় চুপ করে থাকতে বলে। এরপর একে একে আমার বাবাকে, কাকাকে, ভাই বোন প্রত্যেককেই ডাকতে থাকে, কিন্তু কেউই সাড়া দেয় না। একদম শেষ রাতে আমার ছোট খুড়িমার যেই ছোট মেয়েটা আছে, তার নাম প্রিয়ংবদা, তাকে তার নাম ধরে ডাকতেই কোনো ক্রমে তার বাবার কোল থেকে উঠে চলে যায়। যখন সে চলে যায় তখন আমার ছোট খুড়ো ওর পিছু নিয়েছিল। তখন সন্ন্যাসী বাবা বললেন, যাস না, তোর মেয়েকে কালে নিয়ে গেছে, ও আর ফিরবে না। তুই যদি যাস তবে তুইও কালের খপ্পরে পড়ে যাবি। বস বস, নিজের মাথা ঠান্ডা করে নিজেকে বোঝা। আমার ছোট খুড়ে বসে এবং ফপিয়ে ফপিয়ে কাঁদতে থাকে। আস্তে আস্তে ভোরের আলো ফোটে। হঠাৎ করেই যজ্ঞের আগুনটা জ্বলতে জ্বলতে ধপ করে নিভে যায়। সন্ন্যাসী বাবা উঠে দাঁড়ায় এবং বলে, তোদের বাড়ি থেকে সমস্ত কালো ছায়া নিঃশেষ হয়ে গেছে। এবারে ঠিক 1 ঘন্টার মধ্যে বৃষ্টি আসবে, আর পুনরায় ওই পুকুরের জল ফুলে ফেপে উঠবে এবং সেই জলের সাথে তোদের বাড়ির 4 জন সদস্যের লাশ ভেসে উঠবে।
সন্ন্যাসী বাবা আরও বললেন, তোদের বাড়ির মেয়ে বৌদির বল গিয়ে রান্না চাপাতে, আমি ভাত খাবো। ততক্ষণে তোদেরকে বলি তোদের বাড়ির সাথে কি ঘটনা হয়েছিল। সন্ন্যাসী বাবা আমাদের বড় ঘরে বসলেন। তিনি বলতে আরম্ভ করলেন, আজ থেকে 6 মাস আগে তোদের বাড়িতে কি কোনো সাপুড়িয়া এসেছিল? তখন বলে, হ্যাঁ বাবা, এসেছিল, কিন্তু খেলা দেখাতে। আমাদের বাড়িতে অনেকেই আসে। এই শুনে সন্ন্যাসী বাবা বললেন, তাকে তোরা তোদের বাড়ির চাল, গম, সবজি এইসবের পাশাপাশি তোদের জামা কাপড়ও দিয়েছিলিস তো? তখন সে হ্যাঁ সূচক সম্মতি দেয়। তোদের বাড়িতে যে সাপুড়িয়াটা এসেছিল তাকে পাঠানো হয়েছিল তোদের উপর কালো জাদু করার জন্য। সে সাপ খেলা দেখাতে এসেছিল ঠিকই, কিন্তু সে ছিল একটা কালো জাদু করা তান্ত্রিক। সে নিজের পোষ্য জিনেদের সাপের বেশ ধারণ করিয়ে নিয়ে এসেছিল। এসব শুনেই আমার বাবা বলে, কিন্তু কেন? এই সমস্ত কাজ আমাদের সাথে কে করলো বাবা? তখন তিনি উত্তর দেন, আসলে এটা পারিবারিক হিংসার জোরে হয়েছে। তোদের কোনো জ্ঞাতি গোষ্ঠী তোদের এই ঐশ্বর্য, এত ধন সম্পদ, সর্বোপরি এত সুখ তাদের একেবারেই সহ্য হয়নি। তাই সে তান্ত্রিকের সলা পরামর্শে তারা তোদের উপর কালো জাদু করে। আর তুই বলেছিলিস না যে আমি কেন মই দিয়ে ঢুকলাম? আসলে কোনো সন্ন্যাসী বা তান্ত্রিক যখনই তোদের ঘরে ঢুকতো তখন ওই প্রেত ওই গেটের উপর বসে থাকতো। আর যেই সে গেট দিয়ে ভেতরে আসতো তখনই তার গায়ে নোংরা কিছু স্পর্শ করিয়ে দিত, যাতে করে তার শরীর অশুদ্ধ হয়ে যেত। আমি যেহেতু ওর মাথার নিচ দিয়ে ভেতরে ঢুকিনি, সেই জন্য ও আমার কোনো ক্ষতি করতে পারেনি। তোদেরকে একটা কথা বলে দিচ্ছি, তোরা কোনোদিনও নিজেদের জামা কাপড় দান করার আগে অন্ততপক্ষে 3 রাত সেই জামা কাপড়গুলো ভালো করে কেচে ধুয়ে ঠাকুরের সিংহাসনের নিচে রেখে দিবি। তারপর গঙ্গা জল ছিটিয়ে তবেই দান করবি, না হলে করার দরকার নেই। আর কোনোদিনও কোনো এমন মানুষকে ঘরের সীমানার মধ্যে ঢুকতে দিবি না। যা, এবার গিয়ে ওদের সৎকার কর। 51 জন ব্রাহ্মণকে ভোজন করাবি আর নিরামিষ আহার গ্রহণ করাবি। বাড়িতে রাধা মাধব মন্দির প্রতিষ্ঠা করবি। ওনার দয়ায় তোদের সব দুঃখ কাটবে। এরপর সেই 4টি দেহ সৎকার করা হয়। তার মধ্যে 3টি দেহ শুধুমাত্র কঙ্কালের কিছু অংশই ভেসে উঠেছিল বলা চলে। আর আগের রাতে যেই বোন চলে গিয়েছিল তার দেহ একদম অক্ষত অবস্থায় ছিল, কিন্তু মনে হচ্ছিল তার দেহ থেকে কেউ যেন রক্ত শুষে নিয়েছে, আর সেই দেহটা একটু ফুলে উঠেছিল। আমরা আবারও সবাই কান্নায় ভেঙে পড়ি, আর সবার দেহ সৎকার করা হয়। এরপর আর কোনো ঘটনা ঘটেনি। 71-এর যুদ্ধের সময় এবার বাংলায় সবাই চলে আসে। এখনও পিসিরা ওখানেই আছে। দাদা, এই ছিল ঘটনাটা। সেরকম হয়তো ভয়ের কিছু নেই, কিন্তু অলৌকিক ঘটনা আছে। আমি যখন ঠাকুমার কাছে প্রথম ঘটনাটা শুনেছিলাম তখন আমি ঘটনাটা ক্যাজুয়ালি নিলেও শেষের দিকে আমি ভীষণই ভয় পেয়ে গিয়েছিলাম। এখন সবাই বলে পৃথিবীতে কোনো মানুষকে বিশ্বাস না করতে, কিন্তু আজ থেকে কতগুলো বছর আগেও কোনো মানুষকে বিশ্বাস করার আগেও 2 বার ভাবতে হতো। সমাজে বসবাস করছি, সেখানে শুধুমাত্র টাকা এবং হিংসার জন্য মানুষ মানুষকে হত্যাও করতে পারে। আশা করি ঘটনাটা তোমাদের সবার ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই পড়ে শুনিও। ভালো থেকো, ধন্যবাদ। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রথম একটা ঘটনা। একটা জমিদার বাড়ির বলতে পারো নায়েবের বাড়িতে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল হিংসার বশবর্তী হয়ে। এরকম হিংসার জন্য যে এখনও কত পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, কত পরিবারের ওপরে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে, কোনো ওষুধ খাওয়ানো হচ্ছে বাড়ির যে আর্নিং পার্সন আছে তার ওপরে, এরকম প্রতিনিয়ত ঘটে চলেছে। তবে আমি এখনও বলবো, সবসময় বলবো, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা এগুলো বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেইন হিসেবেই নিয়ে নাও। চলো আর কথা বাড়াবো না। তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে, সেখান থেকেই তোমরা কন্ট্যাক্ট করে নাও। চলো এবার আমরা শুরু করি পরের ঘটনা। ঘটনাটা ঘটেছিল ঠিক আন্ধেরি স্টেশনের পর, কিন্তু সেই রাতে আমি যা দেখেছিলাম সেটা কোনো প্ল্যাটফর্মের গল্প না,
বা ঘটনা না, এটা ছিল একটা রাস্তার, একটা ছায়ার, একটা গলার ঘটনা। রাত তখন 1:45, লোকাল ট্রেনের যাত্রা শেষ। আমি রণদীপ সাহা, 31 বছর বয়স। মুম্বাইতে 7 বছর ধরে আছি, কিন্তু আন্ধেরি ওয়েস্ট আসার অভ্যেস আমার খুব বেশি দিনের নয়। সে রাতে আমি সিএসটি থেকে লোকাল ধরে ফিরছিলাম। প্রজেক্ট শেষ করে ফিরতে ফিরতে প্রায় 1:30 বেজে গিয়েছিল। রাতের ট্রেন বেশ ফাঁকা ছিল, যাত্রী ছিল মোটে 5-6 জন। আন্ধেরি স্টেশনে নামলাম 1:45-এ। প্ল্যাটফর্মটা নির্জন, তবুও ভয়ের কিছু মনে হয়নি। বাইরে বেরিয়ে দেখি অটো পাওয়ার আশা নেই, ওলা বা উবের তখন মেলে না। আমি জানতাম একটা শর্টকাট রাস্তা আছে, স্টেশনের ঠিক পেছনের দিক দিয়ে পুরনো গ্যারেজ পেরিয়ে বাসাবাড়ি এলাকায় ওঠে। লোকেরা বলে, রাতে ওই রাস্তা ধরিস না দাদা, কিন্তু আমি হেসে উড়িয়ে দিতাম। ভূতের ভয়ে ছেলে মানুষ থেমে থাকে? রাস্তার আধারে ঢাকা, দুই পাশে কংক্রিটের পুরনো গ্যারেজ, একটা ল্যাম্পপোস্টের নিচে খুব হালকা হালকা জ্বলছে। আমি হাঁটছি আর কানে ইয়ারফোন। হঠাৎ শুনলাম পেছনে কারো পায়ের শব্দ। 1, 2, 3টে ধাপ। আমি থেমে গেলাম, কেউ নেই। আবারও হাঁটলাম, এবার স্পষ্ট শুনলাম খট খট খট, যেন স্যান্ডেল পরা কারোর চলাফেরা। আমি ইয়ারফোন খুলে পেছনে তাকালাম, অন্ধকার, কিছুই নেই। আমি হাঁটার গতি বাড়ালাম। এবার হঠাৎ এক বাঁক ঘুরতেই দেখি সামনে একটা সাদা রঙের রিক্সা দাঁড়িয়ে। রিক্সাটা খুব পুরনো টাইপের, যেটা এখন আর মুম্বাইতে দেখা যায় না। চালক মাথা নিচু করে বসে। আমি এগিয়ে গিয়ে বললাম, ভাই, সাতবান্দার দিকে যাবেন? রিক্সা চালক মাথা নাড়ল। আমি দরজা খুলে বসলাম। ভেতরে বসে বুঝলাম একটা গন্ধ আসছে, পুরনো ভিজে কাপড় আর আগরবত্তির গন্ধ। রিক্সাটা চলতে শুরু করলো, কিন্তু মিনিট 2 পর আমি বুঝতে পারলাম রিক্সা রাস্তা ধরে যাচ্ছে না, ওটা একটা বন্ধ গ্যারেজের মধ্যে ঢুকে পড়েছে। আমি ভয় পেয়ে চেঁচিয়ে উঠলাম, এ কোথায় নিয়ে যাচ্ছেন? কিন্তু সামনে কেউ নেই। চালকের সিট ফাঁকা, স্টিয়ারিং ঘুরছে আপনা আপনি। আমি দরজা খুলে ঝাঁপ দিলাম। মাটিতে পড়ে কয়েক সেকেন্ড অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরল, আমি একটা পরিত্যক্ত গ্যারেজের ভেতরে শুয়ে। চারপাশে অন্ধকার, কেবল একটা মেয়ের গলা শোনা যাচ্ছিল। আমি এখনো বাড়ি যেতে পারিনি, রাস্তাটা ভুল ছিল না। পরদিন সকালে আমি স্থানীয় পুলিশ স্টেশনে গিয়ে বললাম। তারা ঘটনাটাকে তেমন গুরুত্ব দিল না, কিন্তু একজন হোমগার্ড চুপি চুপি বলল, সাবধানে থাকবেন দাদা, ওই গ্যারেজে 2004 সালে এক রিক্সাওয়ালা খুন হয়েছিল। তারপর থেকে লোকজন বলে রাত হলে সেখানে অদ্ভুত জিনিস দেখা যায়। আমি তখনও বিশ্বাস করতে চাইছিলাম না, কিন্তু মোবাইলে গিয়ে দেখি আমি রাত 2:02 একটা ভয়ঙ্কর ভিডিও রেকর্ড করেছি। অন্ধকারে একটা রিক্সা দাঁড়িয়ে, আর তার সামনে একটা মহিলা কাঁদছে। কিন্তু আমার কাছে তখন মোবাইল থাকার কথা না, আমি তো অজ্ঞান ছিলাম। এই ঘটনার পর আমার ঘুম উড়ে যায়। 1 মাস ধরে দুঃস্বপ্ন। আমি সাইকিয়াট্রিস্টের কাছে গেলাম। উনি বললেন, হিপনোথেরাপি ট্রাই করুন। সেই থেরাপিতে যা বেরোলো সেটা আরও ভয়ঙ্কর। আমি নাকি ওই মহিলার মুখ দেখেছি, আর সে আমায় বলেছে, যদি কাউকে আমার কথা বলো তোমার শরীর আমার হবে। থেরাপি শেষ হওয়ার পর 3 দিন আমি জ্বরে ভুগেছিলাম। ডাক্তারও অবাক, শরীরে কোনো রোগ নেই, কিন্তু শরীর 103 ডিগ্রি গরম। ঘটনার কয়েক মাস পর আমার সহকর্মী বিনয়, যাকে আমি এই ঘটনা কখনো বলিনি, একদিন এসে বলল, রণদীপ, তুমি ওই গ্যারেজের পাশ দিয়ে যাচ্ছিলে কেন? আমি চমকে গেলাম। কেন বলছিস? বিনয় মোবাইল বের করে একটা ফেসবুকের ভিডিও দেখালো। কেউ 18 ডিসেম্বর রাতে স্টেশনের পেছনের রাস্তায় হেঁটে যাওয়ার সময় ভিডিও তুলেছিল। আর সেই ভিডিওতে আমি হেঁটে যাচ্ছি, আর আমার পেছনে হালকা ছায়ার মতন একটা মহিলা চলছে, কিন্তু সেই ছায়া মাটিতে পড়ে না, আর পায়ের কোনো ছায়া নেই। আমি এখনও ওই রাস্তা এড়িয়ে চলি। যারা ভাবে মুম্বাই সবসময় জাগে, তারা ভুল ভাবে। কিছু রাস্তা, কিছু অলিগলি, কিছু স্মৃতি চিরকাল ঘুমিয়ে থাকে অন্ধকারের কোলে। আন্ধেরি স্টেশনটা এখনও ব্যস্ত, কিন্তু তার পেছনের গ্যারেজটাই রাত 2টার সময় গেলে হয়তো এখনও একটা সাদা রিক্সা দাঁড়িয়ে থাকে। জানি এই ঘটনাটা হয়তো কারোর বিশ্বাস হবে না, তবে এটা একদম সত্য।
তবু আমি বলবো সবাইকে এই ঘটনাটা বিশ্বাস করতে হবে এমন কিচ্ছু না। যারা বিশ্বাস করছো না তাদের আমার কিছু বলার নেই। তো দাদা, এই ছিল ঘটনা। ইতি শুভজিৎ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জমজমাট একটি এপিসোড। আশা করছি তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। চলো এবার আমরা শুরু করি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে জিৎ দাস। লিখেছে, দাদা ভালো আছো? আমি অভিজিৎ বলছি। হ্যালো অভিজিৎ। সেকেন্ড কমেন্ট করেছে শুভশ্রী ব্যানার্জি। থার্ড কমেন্ট করেছে রিক মণ্ডল। দুজনেই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে সুদীপ প্রকায়স্ত ভারভেনা রয়। লিখেছে, আবারও চলে এলাম দাদা তোমার গল্প শুনতে। গুড নাইট। গুড নাইট গো। তারপরে কমেন্ট করেছে দীপিকা দাস, গীতা গোস্বামী, লক্ষ্মণ সর্দার, এসকে আরাফুল হোসেন, মনিকা ত্রিপুরা, বিশ্বজিৎ সর্দার, চুমকি ঘোষ, সুমন্ত দাস, মিঠাই, নন্দিনী রয়, শুভাশ্রী ব্যানার্জি। লিখেছে, হ্যালো অমিত ভাই, তুমি চলে এসেছো তোমার মিষ্টি গলার গল্প শোনাতে। শুধু অপেক্ষা করে থাকি তোমার মিষ্টি গলায় কখন গল্প শুনবো। ভীষণ ভীষণ ভালো লাগে তোমার গলা, আর অবশ্যই তোমার গল্পগুলো। থ্যাংক ইউ দিদি। তারপরে কমেন্ট করেছে বিশ্বজিৎ দাস, বিজয়, রাজ গেমিং, এমডি নৌসিফ, তৃষা জানা। লিখেছে একবার হ্যালো করে বলতে। হ্যালো তৃষা। তারপরে কমেন্ট করেছে সুদীপ ঘোষ, ডিজে ব্লগার অনিশ, নিবেদিতা হালদার, এমডি আসিফ, রাহুল বর্মন, সোমা দত্ত, অনির্বাণ বিশ্বাস, সুমিত ঘোষ, রাহুল বর্মন, রত্না রয়, রাকেশ পাসমান, ইউদাস রয়, সুদীপ হোর। তারপরে কমেন্ট করেছে দেবিকা মণ্ডল। লিখেছে, দাদা কেমন আছো? ডান্স ক্লাস থেকে এসে ভৌতিক কথা শুনতে বসে গেছি একদম। তারপরে কমেন্ট করেছে মলয় চক্রবর্তী, সুদেশনা সিংহ রয়, রৌনক দত্ত, অভিজিৎ দাস, অতনু রয়, কার্তিক সাহা, শঙ্কর চক্রবর্তী, মঙ্গল মুখার্জি, রবীন সামন্ত, শুভজিৎ গুপ্তা, মিঠুন নন্দী, অর্পণ ভদ্র, চন্দন সান্ত্রা, অরুণিমা দত্ত, এনাক্ষী দাস। তারপরে কমেন্ট করেছে সুরজিৎ মল্লিক, শান্তনু মিস্ত্রি, রাকেশ মণ্ডল, প্রভাস বৈদ্য, সাগর খেটুয়া। লিখেছে একবার আমার নামটা নিতে। হ্যালো সাগর। তো এইরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।